বিশ্ব গণমাধ্যমের শিরোনাম, পদত্যাগ করে পালিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের পর বাড়ানো হলো দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে ইরান, হিজবুল্লাহ জানালো আমেরিকা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আজ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম ছিল, পদত্যাগ করে পালিয়ে গেছেন বাংলাদেশের টানা 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলছে, বাংলাদেশে রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন তিনি। গেল 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি, আল জাজিরা সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো। আর তারা আর কি বলছে, কতটা গুরুত্ব দিচ্ছে, জানবো রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। নতুন এক অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে, নতুন এক ইতিহাসের রচনা করলো বাংলাদেশের জনতা। নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এদেশের মানুষ। বাংলাদেশের রাজপথ, আনাচ কানাচ সবকিছু এখন উল্লসিত বিজয়ী লাখো ছাত্র জনতার দখলে। এদেশের সবখানে চলছে ব্যাপক বিজয় উল্লাস। গেল 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই গুরুত্বের সাথে বাংলাদেশের সংবাদ প্রচার করে আসছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এপি সহ বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। আর ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনামে ব্যাপক হারে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের খবর। সোমবার বিবিসির প্রধান শিরোনাম ছিল, পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসি জানিয়েছে, বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন তিনি। প্রধান শিরোনামের পাশাপাশি আরও বাংলাদেশ ইস্যুতে অন্তত 4টি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। গণতন্ত্রপন্থী আইকন যিনি স্বৈরাচারে পরিণত হয়েছেন, এই শিরোনামে একটি প্রতিবেদন করেছে তারা। আরও ছিল, প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে কিভাবে শেষ হলো শেখ হাসিনার 15 বছরের শাসন। উৎখাত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই যে কয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব গুরুত্বের সাথে বাংলাদেশের খবর প্রচার করেছে, তার মধ্যে অন্যতম এই আল জাজিরা। তাই স্বাভাবিকভাবেই তাদের টেলিভিশনে আন্দোলনের প্রায় পুরোটা সময় ধরে প্রচার করা হয়েছে তীব্র ছাত্র ও গণ আন্দোলনে পরাজিত স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের খবর। বাংলাদেশ জুড়ে পথে পথে সাধারণ মানুষের ঢল আর বিজয় উল্লাসের খবর প্রচার করেছে তারা। মার্কিন গণমাধ্যম সিএনএনও গুরুত্বের সাথে প্রচার করেছে শেখ হাসিনার পদত্যাগের খবরটি। তাদের শিরোনাম ছিল, রক্তাক্ত আন্দোলনের পর পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়েবসাইটে সংবাদ প্রচারের পাশাপাশি নানা ছবি পাঠিয়ে বাংলাদেশের সরকার পতন ও জনগণের উল্লাসের খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে রয়টার্স। লাখো উল্লসিত মানুষের জনস্রোত রাজপথে নেমে আসার খবর প্রচার করেছে তারা। বাংলাদেশ এই 14 বছর পর আবার 16 বছর পর আবার স্বাধীন হলো। যে ছাত্র ভাইরা আমাদের শহীদ হয়েছে, তাদের স্থান আমাদের কলজার ভিতরে। আসলে শুধুমাত্র প্রোটেস্ট এখানে ছিল না, ওনার অত্যাচারের জন্যই মানুষ বের হয়ে আসছে রাস্তায়। আমাদের আজকে খুব ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে যে আমরা আবার একটা দেশ স্বাধীন করলাম। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের পরপরই তার সরকারি বাসভবন গণভবনে ঢুকে হাজারো জনতার নানা কর্মকাণ্ডের ছবি প্রকাশ করেছে তারা। এছাড়া বাংলাদেশ সেনাপ্রধানের বক্তব্য সহ বিভিন্ন সময়ের আপডেট নিউজগুলোর ছবি প্রচার করেছে রয়টার্স। হাসিনা পালিয়ে ভারত গেছেন, এমন শিরোনাম করেছে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোও গুরুত্বের সাথে প্রচার করেছে শেখ হাসিনার উৎখাতের খবরটি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনার পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, হাইকমিশনের বাইরে এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 1000 নিরাপত্তা কর্মী। এর আগে গেল মাসে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে দেয়া দাবি সরকার মেনে না নেয়, তা পরিণত হয় রক্তাক্ত বিক্ষোভে। যে বিক্ষোভ আগস্টে এসে পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। ব্যাপক ছাত্র জনতা বিক্ষোভের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হন টানা 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার মধ্যপ্রাচ্যের খবর। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে ইরান হিজবুল্লাহ। এতদিন ইরান হিজবুল্লাহ হুমকি দিলেও এবার বিষয়টি নিশ্চিত করল খোদ ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এই দাবি সঠিক হলে আরও কি একটি যুদ্ধ দেখবে মধ্যপ্রাচ্য? আরও রক্তপাত, ভয়াবহতা, শেষ পর্যন্ত কি ওই অঞ্চলটিকে কিয়ামতের দিকে নিয়ে যাবে? এমন আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন তথ্যই নিশ্চিত করলেন। যদিও এই সতর্কবার্তা নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না ইরান, বরং আঞ্চলিক উত্তেজনা কমাতেই ইসরায়েলের শাস্তি দিতে চায় তারা। আর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশের জন্য যুক্তরাষ্ট্রকেই দোষছে ইরান। ইরান অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত। এজন্য আমরা ইসরায়েলের শাস্তি নিশ্চিতে গুরুতর এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্র সরকার যদি তার নৈতিক, আইনগত এবং মানবিক দায়িত্ব পালন করত এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উপর চাপ সৃষ্টি করত, তাহলে আমরা এই অঞ্চলে এই অস্থিতিশীল পরিস্থিতি দেখতে পেতাম না। হামাস সহজ শর্তগুলো মেনে নিচ্ছে না। আমরা তাদের তেমন কোনো কঠিন শর্ত দিতে চাই না। তবে তারা আবারও ইসরায়েলে হামলা চালাতে চায়। তারা যুদ্ধবিরতি চায় না। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সহিংসতা রোধে সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এর মধ্যে ইসরায়েলে 2 দফায় হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার মধ্যরাতে ইসরায়েলে 50টির বেশি রকেট হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করার চেষ্টা করলেও বিভিন্ন এলাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। রবিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ইসরায়েলের 2 সেনা আহত হয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবানন সফরের বিষয়ে সতর্ক করেছে ফ্রান্স এবং আয়ারল্যান্ড। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ইরান হিজবুল্লাহর চরম উত্তেজনার মধ্যে গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় গাজার 2টি স্কুল সহ একাধিক স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 ফিলিস্তিনি। জাতিসংঘ পরিচালিত হাসান সালামা এবং নাসর স্কুলে ফিলিস্তিনি বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল, কিন্তু ইসরায়েলি হামলায় স্কুল দুটিতে প্রাণ হারান কমপক্ষে 30 ফিলিস্তিনি। এর মধ্যে গেল কয়েকদিনে ইসরায়েল গাজার বেশ কয়েকটি স্কুলে হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক নিহত হয়েছে, আহত ছাড়িয়েছে শতাধিক। গাজার হাসপাতালগুলো ইসরায়েলি হামলা থেকে রক্ষা পাচ্ছে না। আল আকসা হাসপাতালে 5 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। ইসরায়েলি সেনারা বলেছিল আল আকসা হাসপাতাল নিরাপদ এবং আমরা আল আকসা হাসপাতালে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু একটি রকেটের আঘাতে আমাদের তাঁবুতে আগুন লেগে যায়। এই শিশুটির মাকে হত্যা করা হয়েছে। আমরা এই মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। হাসপাতালের অতর্কিত হামলায় আমরা আটকে উঠি। আমার প্রতিবেশী আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। তারা ঘুমিয়েছিল। আমি আমার সন্তানকে নিয়ে অন্যত্র আশ্রয় খুঁজেছিলাম। এখানে স্কুল, হাসপাতাল কোনো কিছুই নিরাপদ নয়। অন্য দেশও নিরাপদ নয়। এভাবে আর কতদিন চলবে? কে আমাদের রক্ষা করবে? কে থামাবে এই গণহত্যা? ইসরায়েলি চলতি বর্বরতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি না পাওয়ার জন্য হামাসকে দায়ী করেছে। জেরুজালেমে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা যুদ্ধবিরতিতে রাজি হলেও হামাস তাতে সম্মত হচ্ছে না। হামাসের দাবি মিথ্যা প্রচার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজা দখল করাই তার মূল উদ্দেশ্য। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।